বাক্য বাক্য এই অধ্যায়ের আলোচ্য বিষয়। আলোচনার জন্য দুটি বাক্য উদ্ধৃত করা হলো। মহারাজ এ সংবাদ শুনে খুব খুশি হবেন। আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা। প্রথম বাক্য গদ্যের, দ্বিতীয় বাক্য পদ্যের। প্রথমত বাক্য দুটিতে সঙ্গত ভাব অর্থ প্রকাশিত হয়েছে, দ্বিতীয়ত বাক্য দুটিতে ভাব ও অর্থ সম্পূর্ণতা পেয়েছে, আর তৃতীয়ত বাক্য দুটির পদ সমষ্টি পরস্পরের সম্পর্ক অনুযায়ী সাজানো বা বিন্যস্ত, অর্থাৎ বাক্য গঠনের শর্ত, যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি অনুযায়ী বাক্য দুটি নির্মিত। বাক্য নির্মাণের শর্ত, যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি জেনে রাখো। আলংকারিক বিশ্বনাথ বলেছেন, বাক্যাংশাৎ যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি যুক্ত পদচ্চয়। ঐতিহ্যগত বাংলা ব্যাকরণে বিশ্বনাথের উক্তিটি মূল সূত্ররূপে গৃহীত। এই শুদ্ধ পূর্ণাঙ্গ বাক্য গঠনের স্ত্রী সূত্র তথা 3 শর্ত নামে পরিচিত। যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি। প্রথমে যোগ্যতা। বাক্যে মিলিত পদ সমষ্টি সঙ্গত অর্থ প্রকাশ করলে এবং বাক্যের অর্থ ও ভাগ উপলব্ধির পথে কোনো রকম বাধা না হলে তাকে যোগ্যতা বলে। আকাঙ্ক্ষা। বাক্যের অর্থ উপলব্ধির জন্য যদি এক বা একের বেশি পদ শোনার বাসনা হয় তাহলে বাক্যের সঙ্গে ওই অবশিষ্ট পদের সম্পর্ককে আকাঙ্ক্ষা বলা হয়। যেমন বনে থাকে, জলে থাকে। আসক্তি। বাক্যে ব্যবহৃত পদসমূহ পরস্পরের সম্পর্ক অনুযায়ী যথাযথ সাজানো বা বিন্যস্ত হলে তাকে বলা হয় আসক্তি। কিন্তু অন্বয় বা সম্পর্ক বা সম্বন্ধ অনুযায়ী পদগুলি যথাযথ সাজানো বা বিন্যস্ত হয়নি। ছিঁড়ে ফেলো সমাপিকা ক্রিয়া। এই ক্রিয়ার কর্ম হল শালিখের প্রাণ। এটি একটি কবিতার বাক্য। পদগুলি পারস্পরিক সম্পর্ক অনুযায়ী সাজালে হয় ছিঁড়ে ফেলে গাংচিলে শালিকের প্রাণ। বাক্যটির আসক্তি শর্ত পূর্ণ হতে ভাব ও অর্থ প্রকাশ আর বাধা থাকে না। বাক্য নির্মাণের 3টি শর্ত, যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি সম্পর্কে ধারণা স্পষ্ট হওয়ায় বাক্য বলতে কি বোঝায় সে ধারণা পরিষ্কার হয়। উদ্দেশ্য ও বিধেয় সম্পর্কে ধারণা। প্রথমে বাক্য কাকে বলে জানব। পরস্পর সম্বন্ধ বিশিষ্ট পদ সমষ্টি যথাযথ বিন্যস্ত হয়ে ভাব ও অর্থ উপলব্ধির সম্পূর্ণ আকাঙ্ক্ষা মিটিয়ে সঙ্গত ভাব ও অর্থ উপলব্ধির সহায়ক হলে তাকে বলা হয় বাক্য বা সেন্টেন্স। এবার উদ্দেশ্য বা বিধেয়। প্রথাগত ব্যাকরণে বাক্যকে দুটো ভাগে ভাগ করা যায়, উদ্দেশ্য এবং বিধেয়। বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয়েছে তা উদ্দেশ্য, আর উদ্দেশ্যের সম্পর্কে বাক্যে যা কিছু বলা হয়েছে তা বিধেয়। উদ্দেশ্যের ইংরেজি সাবজেক্ট এবং বিধেয় প্রেডিকেট। বাক্যের উদ্দেশ্য এবং বিধেয় ভাব। বাক্য। প্রথম বাক্য উদ্দেশ্য। রবীন্দ্রনাথ বিধেয় গীতাঞ্জলি রচনা করেছেন। দ্বিতীয় বাক্য শকুনে। বিধেয় একটা মানুষকে ছিঁড়ে খায়। তৃতীয় বাক্য মহাবত। বিধেয় হচ্ছে একে ন্যায় যুদ্ধ বলো। চতুর্থ বাক্য অপু। উদ্দেশ্য এবং বিধেয় হচ্ছে মাঝে মাঝে সেই দিকে চাহিয়া দেখিত। আবার উদ্দেশ্য বা কর্তা একটি কিন্তু বিধেয় একাধিক। অপু কখনো হাসে, কখনো কাঁদে, আবার কখনো কি যেন ভাবে। এখানে অপু 3 বিধেয় ক্রিয়া হাসে, কাঁদে এবং ভাবের দ্বারা ভাবে। এইবার বিশেষ্য খণ্ড, ক্রিয়া বিশেষণ খণ্ড এবং ক্রিয়া খণ্ড। আধুনিক ভাষাবিজ্ঞানের জগৎ বিখ্যাত পণ্ডিত নোয়াম চমস্কি বাক্যের উদ্দেশ্য বিধেয় ভাগকে এভাবে দেখিয়েছেন: সেন্টেন্স, নাউন ফ্রেজ, ভার্ব ফ্রেজ। অর্থাৎ বাংলা অনুযায়ী বাক্য বিশেষ্য খণ্ড বা ক্রিয়া খণ্ড। প্রথমেই বিশেষ্য খণ্ড। বিশেষ্য খণ্ডের কিছু বৈশিষ্ট্য আছে। উদ্দেশ্য, স্থানীয় বিশেষ্য এবং বিশেষণের সঙ্গী সাথী মিলে বিশেষ্য খণ্ড। বিশেষ্যের সঙ্গী সাথী বলতে একাধিক বিশেষ্য, সর্বনাম, বিশেষণ ইত্যাদি বোঝায়। বাক্য। প্রথম বাক্য সমরেশ উদ্দেশ্য এবং বিধেয় অঙ্ক কষে। দ্বিতীয় বাক্য আমাদের সমরেশ বিধেয় জটিল অঙ্ক কষে। তৃতীয় বাক্য উদ্দেশ্য আমাদের প্রিয় সমরেশ বিধেয় খুব জটিল অঙ্ক কষে।
এইবার ক্রিয়া বিশেষণ খণ্ড বা অ্যাডভার্ব ফ্রেজ যা ক্রিয়াকে বিশেষিত করে তা হলো ক্রিয়া বিশেষণ, এবং ক্রিয়া বিশেষণ খণ্ড হলো বিধি অংশের ক্রিয়াকে বোঝায়। প্রথম বাক্য কর্তা ভাগে উদ্দেশ্য বাতাস, ক্রিয়া ভাগে বিধিও বইছে। দ্বিতীয় বাক্য বাতাস কর্তা ভাগে আর ক্রিয়া ভাগে জোরে বইছে। তৃতীয় বাক্য বাতাস ক্রিয়া ভাগে খুব জোরে বইছে। আর চতুর্থ বাক্য বাতাস থেকে থেকে খুব জোরে বইছে ক্রিয়া ভাগে। এবার ক্রিয়াখণ্ড বা ভার ফ্রেজ বাক্যের কর্তা যেমন কর্তা ভাগের নিয়ন্তা, বাক্যের ক্রিয়া তেমনি ক্রিয়া ভাগের নিয়ন্তা। বাক্য কর্তা ভাগ, বিশেষ্য খণ্ড কর্তা বিশেষ খণ্ড। এবার ক্রিয়া ভাগের মধ্যে আবার বিশেষ্য দুই, কর্ম বিশেষ্য খণ্ড, ক্রিয়া বিশেষণ খণ্ড আর ক্রিয়াখণ্ড। আর ক্রিয়ার মধ্যে হচ্ছে ধাতু আর ক্রিয়া মাত্রার মধ্যে আছে ক্রিয়ার কাল, ভাব, প্রকার, পক্ষ ইত্যাদি। বাক্যকে দুই ভাগে ভাগ করা যায়, কর্তা ভাগ এবং ক্রিয়া ভাগ। কর্তা ভাগ উদ্দেশ্যতে, ক্রিয়া ভাগ বিধেয়তে। কর্তা ভাগকে বিশেষ্য খণ্ড এবং বিশেষ্য খণ্ডকে ঈশ্বর ভাগে ভাগ করা যায়। ক্রিয়া ভাগকে বিশেষ্য খণ্ড কর্ম, ক্রিয়া বিশেষণ খণ্ড এবং ক্রিয়ারূপ বা ক্রিয়াখণ্ড। বিশেষ্য খণ্ডকে আপনার এবার ক্রিয়া খণ্ডকে দুভাগে ভাগ করা যায়, ধাতু এবং ক্রিয়া মাত্রা। প্রথমে ঈশ্বরকে বিশেষ্য খণ্ড কর্ম আপনার মঙ্গল, ক্রিয়া বিশেষণ খণ্ড অবিলম্বে, ধাতু কর আর ক্রিয়া মাত্রা ঈশ্বর আপনার অবিলম্বে করুন, আপনার মঙ্গল অবিলম্বে করুন। এবার বাক্যের গঠনগত শ্রেণীবিভাগ, সরল, যৌগিক, জটিল এবং মিশ্র বাক্য। বাক্যের দুটি রূপ, গঠনগত এবং অর্থগত। গঠনগত দিক থেকে বাক্য চার প্রকারের, সরল, যৌগিক, জটিল এবং মিশ্র। যে বাক্যে উদ্দেশ্য কর্তা এবং তার একটি মাত্র বিধেয় থাকে তাকে সরল বাক্য বলে। যেমন ছেলেগুলি ভারী জ্যাঠা হইয়াছে, দাঁড়িয়েছিলাম চণ্ডী মণ্ডপের বারান্দায়। এখানে দেখা যাচ্ছে উদ্দেশ্য এবং বিধেয়। প্রথম বাক্যে ছেলেগুলো হইয়াছে, দ্বিতীয় বাক্যে আমি দাঁড়িয়েছিলাম, তৃতীয় বাক্যে জীব সন্তরণ করে, চতুর্থ বাক্যে ইংরেজের ইঞ্জিনিয়ার ছাত্র লইতেছে, পঞ্চম বাক্যে রানীমালা পেল, আর ষষ্ঠ বাক্যে মা বসে পড়লেন। যৌগিক বাক্য একাধিক সরল বা স্বাধীন খণ্ডবাক্য ব্যতিরেকাত্মক, সংকোচক, সংযোজক, বিয়োজক প্রভৃতি অব্যয় দ্বারা যুক্ত হয়ে একটি মাত্র বাক্য গঠন করে, তাকে যৌগিক বাক্য বলে। যেমন মা রাঁধেন এবং মা আমাদের খেতে দেন। যৌগিক বাক্যের দৃষ্টান্ত, ক্ষান্ত হউন, না হলে এই বর্ষায় বিদ্ধ করিব, বাড়ির বড় বউ মরিয়াছে, খুব ধুম করিয়া অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হলো। যৌগিক বাক্যের আরও দৃষ্টান্ত, ব্রাহ্মণের কাছে বিদায় হয়ে বাপ্পা ভিলনি দিদির কাছে বিদায় নিতে চললেন, কিন্তু সেখানে বিদায় নেওয়া অতটা সহজ হলো না। এবার জটিল বাক্য, সকলে জানে সূর্য পূর্ব দিকে ওঠে। এই বাক্যে সকলে জানে ও সূর্য পূর্ব দিকে ওঠে দুটির অংশ আছে। প্রথম অংশে সমাপিকা ক্রিয়া জানে, দ্বিতীয় অংশে সমাপিকা ক্রিয়া ওঠে। বাক্যে সমাপিকা ক্রিয়া বিশিষ্ট একটি অংশকে খণ্ডবাক্যে বা উপাদান বাক্য বলা হয়। যে বাক্যে প্রধান খণ্ডবাক্যের অধীন বা আশ্রিত একের বেশি অপ্রধান খণ্ডবাক্য থাকে তাকে বলা হয় জটিল বাক্য। প্রধান খণ্ডবাক্যের দৃষ্টান্ত, বাপ্পা বললেন সে কথা কও, আমি চাইনি যে তিনি এসে আপনার হাতে পড়েন। অপ্রধান খণ্ডবাক্য, বিশেষ স্থানীয় অপ্রধান খণ্ডবাক্য, বিশেষণ স্থানীয় অপ্রধান খণ্ডবাক্য এবং ক্রিয়া বিশেষণ স্থানীয় অপ্রধান খণ্ডবাক্য। বিশেষ্য স্থানীয় অপ্রধান খণ্ডবাক্য, যে অপ্রধান খণ্ডবাক্যর সময় বাক্য বিশেষ্য স্থানীয় হয়ে ব্যবহৃত হয় তাকে বিশেষ্য স্থানীয় অপ্রধান খণ্ডবাক্য বলে। যেমন গিয়ে শুনি ব্রহ্মপুত্রে বন্যা এসেছে। বিশেষণ স্থানীয় অপ্রধান খণ্ডবাক্য, যে অপ্রধান বিশেষণ স্থানীয় অপ্রধান খণ্ডবাক্য, যে অপ্রধান উপাদান বাক্যে প্রধান খণ্ডবাক্যের অন্তর্গত কোনো নামপদকে বিশেষিত করে তাকে বিশেষণ স্থানীয় অপ্রধান খণ্ডবাক্য বলে। যাকে খুঁজছেন সে যে এ নয়, তার আমি জামিন হতে পারি, পরে যাহা হইল তাহা সুবিধাজনক নয়।
প্রাণ দিয়েছেন যিনি, তা আহার দেবেন তিনি। ক্রিয়া বিশেষণ স্থানীয় অপ্রধান খণ্ডবাক্য। যে অপ্রধান খণ্ডবাক্য প্রধান খণ্ডবাক্যের অন্তর্গত ক্রিয়াপদকে বিশেষিত করে তাকে ক্রিয়া বিশেষণ বা স্থানীয় প্রধান খণ্ডবাক্য বলে। যৌগিক বাক্য ও জটিল বাক্যের সাদৃশ্য। গঠনগত যৌগিক বাক্য খণ্ডবাক্যের সমন্বয়ে গড়ে ওঠে। জটিল বাক্য খণ্ডবাক্যের সমন্বয়ে গড়ে ওঠে। যৌগিক বাক্য ও জটিল বাক্যের পার্থক্য। গঠনগত যৌগিক বাক্যে একের বেশি স্বাধীন খণ্ডবাক্যে সংযোজক বিয়োজক প্রভৃতি অব্যয় যুক্ত থাকে। জটিল বাক্যে একটি প্রধান খণ্ডবাক্যের সঙ্গে এক বা একের বেশি অপ্রধান খণ্ডবাক্য মিলিত হয়। অবস্থান ও নির্ভরতা। যৌগিক বাক্যে যুক্ত খণ্ডবাক্য কেউ কারো ওপর নির্ভর করে না, সেজন্য বলা হয় স্বাধীন বা স্বনির্ভর খণ্ডবাক্য। জটিল বাক্যের ক্ষেত্রে তা হয় না। প্রধান খণ্ডবাক্যের ওপর অপ্রধান খণ্ডবাক্য সম্পূর্ণ নির্ভর করে। এইবার মিশ্র বাক্য। সরল যৌগিক, যৌগিক যৌগিক, যৌগিক ও জটিল কিংবা সরল জটিল বাক্য যুক্ত হয়ে মিশ্রণকে বলা হয় মিশ্র বাক্য। সরল যৌগিক। এখনকার কালে ছেলেরা গুরুজন দিগকে লঘু করিয়া লইয়াছে। যৌগিক বাক্যের উদাহরণ: ছেলেরা ফুটবল খেলবে আর লোকগুলো খেলা দেখবে, কিন্তু ছেলেরা মারামারি করলে কেউ শান্ত করবে না, বরং ছুটে পালাবে। যৌগিক জটিল বাক্য: আমরা বাড়ি এলাম আর বাবাও এলেন এক ছেলেকে সঙ্গে নিয়ে, কিন্তু ছেলেটি সঙ্গে সঙ্গে চম্পট দিল এই বলে যে অফিসে তার দরকার আছে। বা সরল জটিল: বাড়িতে আরও একটা জায়গা ছিল, সেটা যে কোথায় তাহা আজ পর্যন্ত বাহির করিতে পারি নাই। মিশ্র বাক্যের আরও দৃষ্টান্ত: আতার বীজ হইতে আজও অঙ্কুর বাহির হয়, কিন্তু মনের মধ্যে তাহার সঙ্গে সঙ্গে আজ আর বিস্ময় অঙ্কুরিত হইয়া উঠে না। সেই আতার বীজের দোষ নয়, সেটা মনের দোষ। উপলক্ষ যে আসল বস্তুকে কেমন করিয়া বহুগুণে অতিক্রম করিয়া যায়, তাহা এইসব লোকের সংসর্গে না আসিলে এমন করিয়া চোখে পড়ে না এবং বোঝাও যায় না। বাক্যের অর্থগত শ্রেণীবিভাগ: নির্দেশক, প্রশ্নসূচক, অনুজ্ঞাসূচক, প্রার্থনাসূচক, সন্দেহবাচক, আবেগসূচক ও শর্ত সাপেক্ষ বাক্য। নির্দেশক: যে বাক্য কোনো বক্তব্য সাধারণভাবে নির্দেশ করা হয় তাকে বা বিবৃত করা হয় তাকে নির্দেশক বাক্য বলে, যেমন রবীন্দ্রনাথ গীতাঞ্জলি রচনা করিয়াছেন। নির্দেশক বাক্য দু ধরনের: ইতিবাচক এবং নেতিবাচক। ইতিবাচক: যে নির্দেশক বাক্যে কোনো কিছুর অস্তিত্ব বা আছে অর্থ প্রকাশিত হয় তাকে ইতিবাচক বা সদর্থক বা অন্তর্থক বাক্য বলা হয়, যেমন কৈকেয়ী মনোবিষ্ট সিদ্ধ এতদিনে, মা সম্মতি জানালেন। নেতিবাচক নির্দেশক: যে নির্দেশক বাক্যে কোনো ঘটনায়, কাজে বা ভাবে অস্বীকৃত, অনস্তিত্ব, নিষেধ প্রভৃতি অর্থ বোঝায় তাকে নেতিবাচক বা নঙর্থক নির্দেশক বলে। নঙর্থক বাক্যে বিধেয় ক্রিয়ার পরে নঙর্থক শব্দ, যেমন অস্বীকৃতি, অন্তস্তিত্ব আর নিষেধ। অস্বীকৃতি: আমি ব্যঙ্গ করি নাই। অনস্তিত্ব: শরীরটা আজ তাহার ভালো ছিল না। নিষেধ হচ্ছে যেও না চলে। এবার প্রশ্নবাচক বাক্য: যে বাক্যে কোনো কিছু জিজ্ঞাসা বা প্রশ্ন করার অর্থ প্রকাশিত হয় তাকে প্রশ্নবাচক বাক্য বলে। মৃত্যুতেই কি জীবনের পরিসমাপ্তি? এত বড় সংসারটা চলবে কিসে? অনুজ্ঞাসূচক বাক্য: যে বাক্যে আদেশ, অনুরোধ, উপদেশ, উপরোক্ত, নিষেধ ইত্যাদি অর্থ প্রকাশিত হয় তাকে অনুজ্ঞাসূচক বলে। আদেশ: আউর মারো সালেকো মার ডালো, আমার সঙ্গে আইসো। অনুরোধ: মহারাজ সেই পুত্র দুর্যোধনে ত্যাগ করো আজ। উপদেশ: এই তো তোমার দেহ, আর খেও না। উপরোধ: বন্ধু, আমায় একটু ধরো। নিষেধ: বিজয়, এখানে থাকিয়া কোনো শব্দ করিও না। অনুজ্ঞাসূচক বাক্যের দুটি রূপ: বর্তমান অনুজ্ঞা এবং ভবিষ্যৎ অনুজ্ঞা। বর্তমান অনুজ্ঞা: বর্তমানকালে আদেশ, অনুরোধ, উপদেশ ইত্যাদি অর্থ যে প্রকাশিত হয় তাকে বর্তমান অনুজ্ঞা বলে, যেমন ধর বেটা সরখি, আমার সঙ্গে আইসো। ভবিষ্যৎ অনুজ্ঞা: ভবিষ্যৎকালে আদেশ, অনুরোধ, উপদেশ ইত্যাদি অর্থ যে বাক্যে প্রকাশিত হয় তাকে বলা হয় ভবিষ্যৎ অনুজ্ঞা। প্রার্থনাসূচক বাক্য: যে বাক্যে ইচ্ছা, প্রার্থনা ইত্যাদি প্রকাশিত হয় তাকে প্রার্থনাসূচক
বাক্য বলা হয়। তোমার ইচ্ছে হোক পূর্ণ আমার জীবন মাঝে, ঈশ্বর তোমার অভিলাষা পূর্ণ করুক, বাবুদিগের জয় হোক। সন্দেহবাচক বাক্য বোধহয়, হয়তো, সম্ভবত ইত্যাদি বোধক বাক্যকে সন্দেহবাচক বাক্য বলা হয়। যেমন এক একটা মস্ত বড়, সেগুলি বোড়া টোড়াই হবে বোধহয়, লোকটা হয়তো ডাক্তার। আবেগসূচক বাক্য যে বাক্যে আবেগ, উচ্ছ্বাস, বিস্ময় ইত্যাদি প্রকাশিত হয় তাকে আবেগসূচক বাক্য বলে। আহা কি দেখিলাম, জন্ম জন্মান্তরেও ভুলিব না। শর্ত সাপেক্ষ যে বাক্যে শর্ত সাপেক্ষ ক্রিয়া নিষ্পন্ন হয় এমন অর্থপ্রকাশ বাক্য হলো শর্ত সাপেক্ষ বাক্য বা কার্যকারণাত্মক বাক্য। যদি বলি জ্ঞান শিক্ষা, তাহা হইলে তর্ক উঠিবে। গঠনগত অর্থগত দিক থেকে বাক্যের শ্রেণী বিভাগ। বাক্য গঠনগত এবং অর্থগত। গঠনগত হচ্ছে সরল, যৌগিক, জটিল এবং মিশ্র। অর্থগত হচ্ছে নির্দেশক, প্রশ্নবাচক, অনুজ্ঞাসূচক, প্রার্থনাসূচক, সন্দেহবাচক, আবেগসূচক এবং শর্ত সাপেক্ষ। নির্দেশক দুপ্রকার, ইতিবাচক এবং নেতিবাচক। আর অনুজ্ঞাসূচক হচ্ছে বর্তমান অনুজ্ঞা এবং ভবিষ্যৎ অনুজ্ঞা।